আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলে আবার শ্বাসরুদ্ধকর হামলা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে গিয়ে হামাসের অভূতপূর্ব অভিযানের বর্ষপূর্তিতে শত্রুদের বিভিন্ন সামরিক স্থাপনায় ১৭৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের বন্দর শহর হাইফা এবং তেল আবিবের পাশের সামরিক ঘাঁটিতেও। এদিন গাজায় দখলদার সেনাদের ওপর বেশ কিছু হামলার পাশাপাশি ইসরায়েলি বসতিগুলোতে রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ আন্দোলন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্বরতার জবাবে সোমবার ইসরায়েলের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে সিরিজ হামলা চালিয়েছেন তারা। এদিন তারা তাবারাইয়া লেকের পশ্চিমে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি নিমরায় আঘাত হানেন। রাত ১২টা ৫ মিনিটে ঘাঁটিতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর রাত ২:৩০টায় জাল আল আলম সাইটের পেছনে ইসরায়েলি অ্যাসেম্বলি পয়েন্টে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়। সকাল ৭টায় কার্মিয়েল বসতি এবং সোয়া ৩টার দিকে কফর ভ্রাদিম বসতিতে আঘাত হানে হিজবুল্লাহর দুটি রকেট ব্যারেজ। এ সময় কার্মিয়েলে দ্বিতীয়বার রকেট হামলা চালানো হয়। পৌনে ১টায় তাদের রকেটের ঝাঁক গিয়ে পড়ে হাইফার উত্তরের সামরিক অবস্থানগুলোতে। এরপর বিকেল ৩টায় ব্লিদা এলাকার কালাত হিল এবং ৪টায় বেইত হিলেলের অ্যাসেম্বলি পয়েন্টে আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা। বিকাল ও সন্ধ্যায় আরও ২ দফা রকেট ব্যারেজ ছোড়া হয় হাইফার উত্তরের সামরিক অবস্থানগুলোতে এবং তালাত আল তাইহাতের অ্যাসেম্বলি পয়েন্টে। রাত ১১টায় দিনের সর্বশেষ হামলা হয় তেল আবিবের শহরতলির গ্লিলোত ঘাঁটিতে। এইসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলো। সেনাদের অবস্থান নেওয়া বেশ কিছু ভবনেও আঘাত হানতে সক্ষম হয় হিজবুল্লাহ। গত বছরের যেদিন গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা শুরু হয়েছিল, সেদিন গাজায় দখলদার সেনাদের ওপর বেশ কয়েকটি উঁচু মানের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, সোমবার ইসরায়েলের হলিত বসতির কাছে রাফা সীমান্ত ক্রসিংয়ের সোফা সামরিক অবস্থানে এবং কেরেম শালোমের অপারেশন সেন্টারে বিপুল পরিমাণ 114mm রাজুম রকেট নিক্ষেপ করেন তারা। এদিন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে অনুপ্রবেশ করা শত্রু সেনাদের সঙ্গে প্রচণ্ড মুখোমুখি লড়াইয়ের খবর দিয়েছে হামাসের সামরিক শাখা। এতে ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সৈনিকদের কয়েকজন নিহত হন বলে নিশ্চিত করেছে আল কাসসাম। উত্তরের পাশাপাশি মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের উত্তর পূর্বে ইয়াসিন 105 শেলের মাধ্যমে একটি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত হানেন তারা। এ সময় শিবিরের উত্তরে হানাদার বাহিনীর ওপর বিপুল পরিমাণ মর্টার শেলও নিক্ষেপ করা হয়। প্রতিরোধ যোদ্ধারা সেখানে ১০ জায়নবাদী সেনার সমন্বয়ে গঠিত একটি বাহিনীর ওপর অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে আঘাত হানেন। কাসসামের যোদ্ধারা দেখতে পান হামলায় নিহত এবং আহতদের সরাতে হেলিকপ্টার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। বুরেইজ শিবিরের উত্তর পূর্বে ইয়াসিন 105 শেল এবং গ্রাউন্ড এক্সপ্লোসিভের মাধ্যমে দুটি মার্কাভা ট্যাঙ্কেও আঘাত করা হয়। সেখানে কাসসামের স্নাইপারদের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হন। তাছাড়া প্রতিরোধ যোদ্ধারা গাজা সিটির উত্তরে তাওয়াম এলাকায় ইয়াসিন শেল দিয়ে ইসরায়েলের একটি সেনাবাহী গাড়িতে আঘাত হানেন। সেখানেও এক দখলদার সেনাকে নির্মূল করেন কাসসামের স্নাইপাররা। এর পাশাপাশি ইসরায়েলের সদেরত বসতিতে কয়েকটি শর্ট রেঞ্জের রাজুম মিসাইল নিক্ষেপ করে হামাসের সামরিক শাখা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা জাবালিয়া শিবিরের আল কাসাসিব এলাকায় ট্যান্ডেম শেল দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানেন। হামাসের প্রভাবশালী নেতা খালেদ মেশাল বলেছেন, ইসরায়েলের সঙ্গে ১ বছরের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও হামাস ফিনিক্স পাখির মতন ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াবে। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নতুন উদ্যমে যোদ্ধা নিয়োগ এবং আগের মতো অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে তারা। হামাসের সাবেক এই প্রধান বলেন, ফিলিস্তিনের ইতিহাস বেশ কয়েকটি অধ্যায় নিয়ে গঠিত। আমরা এক একটি পর্যায় অতিক্রম করি যেখানে শাহাদাত বরণ করে অনেকেই হারিয়ে যান। ক্ষতি হয় সামরিক সক্ষমতার কিছু অংশের, কিন্তু আল্লাহর রহমতে ফিলিস্তিনি চেতনা ফিনিক্স পাখির মতো পুনরায় উজ্জীবিত হয়। তিনি বলেন, এখনও ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম হামাস যোদ্ধারা।
একই প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের ডিরেক্টর জুস্ট আর হিটলারম্যানের মন্তব্য জুড়ে দিয়েছে রয়টার্স। তিনি বলেন, সামগ্রিকভাবে আমি বলবো হামাস বেঁচে আছে এবং এখনও আঘাত হানছে। কোনো এক সময় তারা গাজায় আগের অবস্থানে ফিরে আসবেন। হিল্টারম্যান বলেন, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের কোনো পরিকল্পনা দেখা যায়নি। সেখানে তেল আবিবের দুর্বল অবস্থান প্রকাশিত হয়েছে। এতে আভাস মিলছে সামর্থ্যের কিছুটা হারিয়ে ফেললেও কোনো এক সময় আবার আগের অবস্থান ফিরে পাবে হামাস। আল আকসা ফ্লাড অভিযানের বর্ষপূর্তিতে সোমবার বার্তা দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবাইদা। বার্তায় ফিলিস্তিনি জনগণের মুক্তির সংগ্রামের নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি এই সংগ্রামে সর্বতোভাবে সহায়তার জন্য লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসা করেন। আবু ওবাইদা বলেন, আধুনিক সময়ের সবচেয়ে পেশাদার এবং সফল কমান্ডো অভিযানের মাধ্যমে আমরা ইহুদিবাদী শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলাম। এর এক বছর পর এই অঞ্চলের ভূ রাজনৈতিক চেহারা পাল্টে গেছে। তিনি বলেন, ইসরায়েলের কাপুরুষোচিত হামলার পরও আমাদের লোকজন হতাশ নন। তারা সংগ্রামের প্রতি অবিচল মানসিকতা দেখিয়েছেন। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের বিষয়ে কাসামের মুখপাত্র বলেন, শুরু থেকেই তারা বন্দীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু নেতানিয়াহু নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে বন্দী বিনিময় চুক্তি হয়নি। প্রতিরোধ সংগ্রামের নেতাদের গুপ্ত হত্যা সম্পর্কে তিনি বলেন, ইসরায়েলের বিজয়ের এই অনুভূতি ক্ষণস্থায়ী হবে। আবু ওবাইদা প্রশ্ন রাখেন, এ ধরনের হত্যাকাণ্ডে কখনো কি মুক্তি ও প্রতিরোধ সংগ্রামের সমাপ্তি ঘটেছে? তিনি বলেন, ফিলিস্তিনি ও আরব বিপ্লবের ইতিহাসে এ ধরনের উদাহরণ অনেক। ইতিহাস হলো এই ক্ষণস্থায়ী আনন্দ শত্রুদের ভয়াবহ অনুশোচনায় পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, গুপ্ত হত্যায় বিজয় এলে ৯০ বছর আগে শেখ ইজ আল-দিন আল কাসামের হত্যার মাধ্যমে আসত, কিন্তু এরপর প্রতিরোধ সংগ্রাম আরও শক্তিশালী হয়েছে। নুখাতিবুকুম মিন গাজ্জা আল-আসিয়্যাতি আস-সামিদাতি আল-কাহিরাতি লিআদুইহা আশ-শাহিদাতি আলা জামান আত-তাইফাতি আল-মানসুরা আল্লাতী লা ইয়াদুররুহা মান খাযালাহা ওয়ালা মা আসাবাহা মিন লাওয়া। ঐতিহাসিক ৭ অক্টোবরের বর্ষপূর্তিতে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সোমবার তেল আবিবে ২টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেন তারা। তিনি জানান, প্যালেস্টাইন 2 এবং জুলফিকার মিসাইলের মাধ্যমে পরিচালিত অভিযানের লক্ষ্য সফল হয়েছে। প্রথমবারের মতো বাহিনীতে জুলফিকার মিসাইল ব্যবহৃত হয়েছে জানিয়ে তিনি বলেন, রাডার ফাঁকি দিতে সক্ষম হাই ম্যানুভারের সারফেস 2 সারফেস মিসাইলটির রেঞ্জ ২,০০০ কিলোমিটারের বেশি। এদিন ড্রোন হামলাও চালিয়েছেন তারা। তেল আবিব এবং এইলাত বন্দরে হামলে পড়ে তাদের কয়েকটি ইয়াফা এবং সামাদ 4 ড্রোন। এর মধ্যে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছায় বলে জানান মুখপাত্র। তিনি বলেন, গাজা ও লেবাননের জনগণের প্রতি অব্যাহত সমর্থন প্রদর্শন করতে এই হামলা চালানো হয়। সোমবার হুথি সমর্থিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি অটুট সমর্থনের জন্য নিজেদের বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে তারা ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ঝড় তুলবেন। ফিলিস্তিনি জনগণ যে কষ্টের শিকার হচ্ছে, ইসরায়েলকে এর যথার্থ সাথ দেবেন তারা। আনাদোলু জানিয়েছে, গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, এটা ভুলে যাওয়া উচিত হবে না, আজ হোক বা আগামীকাল ইসরায়েলকে এই গণহত্যার মূল্য দিতে হবে। ১ বছর ধরে এটা চলেছে, এখনও তা অব্যাহত রয়েছে। তিনি লেখেন, মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেওয়া হবে। ইরান বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা ফ্লাড অভিযান তেল আবিব সরকারের দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বৈধ লড়াইয়ের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নৃশংসতার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছিল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। এটি ছিল মার্কিন সমর্থনে ৮ দশকের দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের ঐতিহাসিক ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে ইরান জানিয়েছে, বৈরুতে নিখোঁজ বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি সুস্থ আছেন, নিয়মিত কাজ করছেন। ইসমাইল কানির সহযোগী ইরাজ মসজেদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, কানি তার কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ আমাদের একটি বিবৃতি জারি করতে বলেছেন, কিন্তু এর প্রয়োজন নেই।
হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ হত্যার পর লেবানন সফরে যাওয়া কানিও ইসরায়েলি হামলায় নিহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। বৈরুতে যাওয়ার পর কয়েকদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন তিনি। সেখানে নির্বিচার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরাল্লাহকে হত্যার পর কেন ইসরায়েলি শাসক গোষ্ঠী আরও নিরাপত্তাহীন হয়ে পড়ল তা নিয়ে আলোচনা করেছে একটি মার্কিন মিডিয়া। এক প্রবন্ধে নিউজউইক লিখেছে, ইসরায়েলি শাসক গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ হত্যার জন্য গর্ববোধ করছে, কিন্তু এই হত্যাকাণ্ড ইসরায়েলকে আরও অনেক বেশি বিপদে ফেলতে পারে এবং অঞ্চলটিকে আগের চেয়ে আরও বেশি অনিরাপদ এবং অস্থিতিশীল করে তুলতে পারে। গণমাধ্যমটি বলেছে, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দেওয়া নাসরাল্লাহ ছিলেন বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা। তিনি গাজা যুদ্ধের সময় তার বিচক্ষণ নীতি অব্যাহত রেখে সংযম প্রদর্শন করেছিলেন এবং লেবাননকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে টেনে না নিয়ে প্রতিরোধকে জীবন্ত ও গতিশীল রাখার চেষ্টা করেছিলেন। সংবাদ মাধ্যমটির মতে, নাসরাল্লাহর হত্যা হিজবুল্লাহকে পতনের দিকে নিয়ে যাবে না, বরং এটি সম্ভবত এই আন্দোলনকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ ব্যাপক এবং আরও ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ আসবে। প্রতিবেদনে বলা হয়, ইতিহাসে দেখা গেছে একজন স্বীকৃত নেতার অপসারণ প্রায় অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয় এবং আরও বিপজ্জনক উত্তরসূরির উত্থানের দিকে গোষ্ঠীকে পরিচালিত করে। একটি জরিপের ফলাফলে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি নিজেদেরকে পরাজিত এবং অনিরাপদ ভাবছে। ইসরায়েলের কান রেডিও প্রকাশিত এই জরিপে দেখা গেছে 61% ইসরায়েলি মনে করে তারা সেখানে নিরাপদ নয়। 35% বিশ্বাস করে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েল হেরে গেছে। 41% ইসরায়েলি জানিয়েছে সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে গেছে। 86% বলেছে তারা যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার পার্শ্ববর্তী শহরগুলোতে আর ফিরে যেতে ইচ্ছুক নয়। সংবাদ মাধ্যমগুলো বলছে, গাজার বিরুদ্ধে যুদ্ধের প্রথম 6 মাসে 5.5 লাখ ইহুদি গাজার পাশের বসতিগুলো থেকে চলে গেছে। প্রেস টিভি জানিয়েছে, ইরানের 3000 সুন্নি আলেম ইসরায়েলে হামলার জন্য দেশটির সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তারা এই অভিযানের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। চিঠিতে বলা হয়, আপনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্বে সম্মানজনক সংযমের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে গত 1 অক্টোবর সন্ধ্যায় ইসরায়েলের হৃৎপিণ্ডে যে অভিযান পরিচালনা করা হয়েছে তা মুসলিম উম্মার ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অভিযান শহীদদের পরিবারের শোকাহত হৃদয়, অসহায় ফিলিস্তিনি জনগণ ও সমস্ত স্বাধীনচেতা মানুষের মনে আবারও স্বস্তি এনে দিয়েছে এবং পবিত্র আল কুদস মুক্তির লক্ষ্যে লড়াইরত মানুষেরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে। যেসব আলেম ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখেছেন তাদের মধ্যে বিভিন্ন শহর ও এলাকার মসজিদের খতিব, ইমাম ও ওয়ারেজ রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বৈরুতে অব্যাহত হামলার মধ্যে সোমবার তাদের যুদ্ধ বিমান হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরেও আঘাত এনেছে। আল জাজিরা জানিয়েছে, সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 1 বছরে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 41,909 ফিলিস্তিনি নিহত হন, যাদের 70%ই শিশু ও নারী। এই বছরে আহত হন প্রায় 97,303 জন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে গিয়ে হামাস যে অভিযান চালিয়েছিল তাতে নিহত হয়েছিল অন্তত 1139 ইসরায়েলি। 200 জনেরও বেশি মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিলেন প্রতিরোধ যোদ্ধারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।